বিসমিল্লাহির রহমানির রহিম। শোন, আমাদের যে চ্যাপ্টারটা পড়তে যাচ্ছি এটা হলো অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন, এখানে একটা টপিক আছে, টপিকটার নাম হলো যে আলোর প্রকৃতি। তোরা জানোস যে আমাদের প্রথমে সপ্তম অধ্যায়ে আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম এটার নাম ছিল তরঙ্গ শব্দ। আমরা বলছিলাম যে তখন তরঙ্গ দুই প্রকার, যান্ত্রিক তরঙ্গ আর কি তরঙ্গ না আলো, তাড়িত চাম্বিক তরঙ্গ, তাড়িত চৌম্বক তরঙ্গ আর হলো গিয়া যান্ত্রিক তরঙ্গ। তো যান্ত্রিক তরঙ্গের উদাহরণটা হলো মূলত কি, যে শব্দ তরঙ্গ, পানি তরঙ্গ এগুলা। তো আর তাড়িত চৌম্বক তরঙ্গ যেটাকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলে, এটার উদাহরণ হলো আলো। এই আলোর আমাদের বইতে দুইটা আছে, এই যে মানে দুটো কনসেপ্ট আছে, একটা হলো আলোর প্রতিফলন আর একটা হলো আলোর প্রতিসরণ। ঠিক আছে, আলো আরো বহুত কিছু আছে, অববর্তন আছে, সমাবর্তন আছে। ঠিক আছে, যেমন ধর ওই যে বিভিন্ন যে জানালার মানে ধর বিভিন্ন বেড়া আছে, বেড়ার পানি দিয়ে আলো ঢুকে। ঠিক আছে, তো এইরকম করে ওইগুলো আবার আলোর এক রকমের ধর্ম। ঠিক আছে, এরকম করে বহুত ধর্ম আছে। তো আমরা আপাতত আলোর প্রতিফলন আর প্রতিসরণ সম্পর্কে আমাদেরকে এসএসসিতে পড়াশোনা করতে হবে। তো আমাদের প্রথম যে জিনিসটা আছে পার্ট, সেটা হলো অষ্টম অধ্যায়, সেটা হলো আলোর প্রতিফলন। তাহলে আমরা এমন যে চ্যাপ্টারটা পড়বো এই চ্যাপ্টারটা ফুললি কি হবে, আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করা হবে। তো সবার প্রথমে যে একটা কনসেপ্ট আছে এটার নাম হলো কি, এটার নাম হলো যে আলোর প্রকৃতি। তো আলোর প্রকৃতিতে এখানে কি করছে, আলোর প্রকৃতিতে এখানে ধর যে এরকম করে একটা কি আছে, এখানে যে আমাদের যে ধর মানে বিভিন্ন আলোর যে আগুলো আছে, মাত্রাগুলো আছে, যে ওই আলোর ভিতরে মানে দুনিয়ার কত রকমের আলো হইতে পারে, সব ধরনের আলোর কথা বলা আছে। যেমন তো তোর আছে বেগুনি আলো, নীল আসমানি আলো, সবুজ আলো, হলুদ আলো, কমলা আলো, লাল আলো। কথা কি বোঝা গেছে? তো এই জিনিসগুলো কি, এগুলো হলো বিভিন্ন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য, মানে বিভিন্ন রঙের আলোর কথা বলছি। তো এর ভিতরে আলোর তরঙ্গ দৈর্ঘ্যগুলো আলাদা। এখন এই আলোগুলো হলো আমাদের চোখে দৃশ্যমান, এগুলো আমাদের চোখে কি দৃশ্যমান। কিন্তু এর বাইরে যে আলোগুলো আছে, যেমন ধর যে ইনফ্রা, যেমন আমাদের যে আছে তোর যে রিমোট। ঠিক আছে, রিমোটের যে আলোর তরঙ্গরা, যে আলোর তরঙ্গ কাজ করে, যেটা আমরা চোখে দেখি, ওইটা হলো ইনফ্রা, মানে যে রে, ইনফ্রা রে বলে। কথা কি বোঝা গেছে? তো মানে এই ব্যাপারটা হলো যে দৃশ্যমান আলো, যেটা দৃশ্যমান আলো সম্ভবত 480 থেকে সম্ভবত 700 ন্যানোমিটার মতো সম্ভবত। ঠিক আছে, তো এই দৃশ্যমান আলোর নিচেরগুলোকে বলে ইনফ্রা। আর আচ্ছা যেরকম মানে এরকম একটা রেঞ্জ আছে, আর যেটা উপরেরটা আছে সেটা নাম হলো গিয়া আলট্রা। কথা কি বোঝা গেছে? তো এর ভিতরে আমরা মূলত আমাদের দৃশ্যমান হলো এই যে ব্যাপারটা, মানে এখানে একটা রেঞ্জ আছে, আমি যদি গণনা করি আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হলো ধর 400 থেকে 700 ন্যানোমিটার, 400 থেকে 700 ন্যানোমিটার। এটা হলো আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গ। কথা কি বোঝা গেছে? আর দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য আমরা যেটা বলতেছি, এটার নিচে যেটা আছে সেটা নাম হলো ইনফ্রারেড। কি বলছি? ইনফ্রারেড। তবে আমাদের একটা সিকোয়েন্স মাথায় রাখতে হবে, সেটা হলো আমাদের যেটা একদম মানে সবচেয়ে বেশি আলো তরঙ্গ সেটা আমরা বলবো আলট্রা। সেটা কি বলবো? আলট্রাভায়োলেট। সেটা কি আলট্রাভায়োলেট মানে ইউভি, অর্থাৎ আমাদের সূর্য থেকে যে রশ্মিটা আসে না, ওইটা হলো আলট্রাভায়োলেট রশ্মি। ওইটা কি আলট্রাভায়োলেট রশ্মি, ওইটা আমরা চোখে দেখি না। এরপরে যেমন ধরো এরপর আমরা যেটা বলছি সেটা হলো দৃশ্যমান আলো। দৃশ্যমান আলো যেটা আমাদের মানে যে চোখে যেটা আসে আর কি, দৃশ্যমান আলো। তারপর হলো যে ইনফ্রা, তারপর গিয়া ইনফ্রা। মাথায় রাখবি এই যে দেখ আলট্রা ইনফ্রা, আর দৃশ্যমান আলো থেকে বেশি সেটা বলে আলট্রা, আর দৃশ্যমান আলো থেকে কম সেটা বলে গিয়া ইনফ্রা। কথা কি বোঝা গেছে? আবার ইনফ্রার নিচে সেটা হচ্ছে মাইক্রোওয়েভ, সেটা নাম গিয়া মাইক্রোওয়েভ। আমরা বিভিন্ন ইয়াতে শুনি যে মাইক্রোওয়েভ সৃষ্টি হয়। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়া রেডিও ওয়েভ, তারপর গিয়া রেডিও ওয়েভ। তার মানে এই সিকোয়েন্সে একটু মাথায় রাখবি, আলট্রা, দৃশ্যমান, ইনফ্রা, মাইক্রো, রেডিও। এই জিনিসটা যদি তুই মাথায় রাখতে পারো তাহলে এটা অনেকটা ইজি, মানে এই তোর মানে মনে রাখার জন্য। ঠিক আছে, যদি এটা নিয়ে আরো আলোচনা করে, এখানে বেশিরভাগ তোর মানে ডাটা রিলেটেড কথাবার্তা, এখান থেকে সর্বোচ্চ মানে এমসিকিউ আসতে পারে একটা। ঠিক আছে, এর থেকে বেশি কিছু আসবে না আলোর প্রকৃতি থেকে। তো আলোর প্রকৃতি থেকে তোদের কাজ হলো সবার প্রথমে জানা হলো যে এখানে যে দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য যেটা আমরা চোখে দেখি সেটা কত, 400 থেকে 700 ন্যানোমিটার। 400 থেকে 700 ন্যানোমিটার মানে 10 টু কত -9, 10 টু -9 মিটার। কথা কি বোঝা যাচ্ছে? এর ভিতরে এই দৃশ্যমান আলো থেকে যেটা বেশি, যদি এটা যদি বেশি তাহলে 10 টু -9 যেটা আছে না, এটা কমে যাবে। এটা আর কি হবো, কমে যাবে। এটা 10 টু the power 7 চলে যাবো, 6 চলে যাবো, এরকম যাবো। ঠিক আছে, -6 মানে এরকম চলে যাবো। এটা হলো আলট্রা ওয়েভ। আর এই দৃশ্যমান আলো থেকে কম হলে সেটা হলো কি ইনফ্রা। তো কম মানে 10 টু the power -7, এটা আরো বাড়বে, এরকম হবে, -12 11 হবে এরকম। ঠিক আছে, তারপর হলো কি মাইক্রো, তারপর হলো কি রেডিও। জাস্ট এই জিনিসটা মাথায় রাখবি। ঠিক আছে, এখন এটার ভিতরে দৃশ্যমান আলো তরঙ্গের ভিতরে আমাদের আছে ধর যে লাল আলো, নীল আলো, সবুজ আলো, ঠিক আছে, আসমানি আলো, এই আলোগুলো আছে। এগুলোর ভিতরে আবার কি আছে, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কম। এখান থেকে এমসিকিউ হয়। তো তুই যেটা মাথায় রাখবি, সবচেয়ে বেশি সংবেদনশীল যেটা, ঠিক আছে, মানে সংবেদনশীল যেটা বেশি, সংবেদনশীল মানে হলো কি এটা দ্বারা তুই বুঝবি যেটা আমাদের চোখে মানে সবচেয়ে বেশি ভালো লাগে, ভালো মানে যে ওইটা হলো মানে মানে
দৃশ্যমান আলোর ভিতরে তো বিন্যাস কলা, ঠিক আছে, মানে 7টা রং আছে। এই 7টা রঙের ভিতরে যেটা আমাদের চোখের জন্য ভালো বা আমাদের যেটা চোখে ভালো অনুভূতি দেয় সেটা হলো সবুজ আলো। সেটা কি আলো? সবুজ আলো, মানে ওটা সবচেয়ে বেশি সংবেদনশীল। আর ওইটার যেটা মান সেটা হলো 500 থেকে 575। সেটা কত? 500 থেকে 575। আর সবুজের নিচে হচ্ছে আমাদের বেগুনি, নীল, আসমানি, ঠিক আছে, বেগুনি, নীল, আসমানি। তার মানে এই জিনিসটা আসছে মূলত এভাবে যে বেনিয়াস কলা যে আমরা বলি, বেনিয়াস কলাটাই কিন্তু মূলত এখান থেকে আসছে। যে প্রথম যেটা তরঙ্গ মানে যে 400 যেটা ধরা খায়, 400 ধরা খায় না, মূলত 380, মানে 380 থেকে বেগুনিটা শুরু হয়। এর ভিতরে বেগুনি 400 নম্বরটা কি হয় আমাদের কাছে ধরা খায় 380 থেকে 424 বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য কত? 380 থেকে কত? 424। তাহলে 400 থেকে দেখা শুরু। তার মানে দেখিস বেগুনি কিন্তু আমরা কিন্তু খুব মানে হালকা হালকা করে আসে বেগুনি আমরা যে দেখি, ঠিক আছে। তার মানে বেগুনিটা যেটা ওই 400-র ভিতরে আছে ওটা তো আমরা চোখেও দেখি না, কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আমরা যেটা দেখি ওটা হলো 400 থেকে 424-এর ভিতরে, সেটা তাও 400 হয়তো দেখা যায় না, কিন্তু এখান থেকে শুরু হয় আর কি মানে ভিজিবিলিটিটা। তারপরে বেনি আসক, তাহলে বেনি আসক আসমানি, ঠিক আছে, বেনি সরি আসমানি সবুজ, ঠিক আছে, আসক কলা। তার মানে হলো যে দেখ এই যে বেনি এখানে যে আমরা বলছি লালের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, লালের তরঙ্গ দৈর্ঘ্য কি সবচেয়ে বেশি। তাহলে তুই এখান থেকে 3টে জিনিস মাথায় রাখবি। একটা হলো কি যে বেগুনি হলো সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য, লাল হলো সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য, আর সংবেদনশীল হলো কোনটা? সবুজ। সংবেদনশীল কোনটা? সবুজ। এটাই হলো আলো প্রকৃতি নিয়ে কথাবার্তা, আর কোনো কিছু আমাদের দরকার নেই। কথা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে কিনা? তাহলে আমাদের আলো সম্পর্কে, প্রকৃতি সম্পর্কে এই জিনিসগুলো জানতে হবে। এগুলা ভালো করে তুই করিস, এগুলো কিন্তু অনেক বেশি হয়তো জ্ঞান গর্ব অনেক আলোচনা দরকার হয়, কিন্তু আমাদের বইতে এত বেশি কিছু চাই নাই, আমরা এত কিছু জানার বা তোদেরকে জানার উপায় নেই। যতটুকু পরীক্ষার জন্য দরকার ঠিক ততটুকু বলা হয়েছে, ঠিক আছে। তাহলে এবারে আমরা পড়াতে চলে যাই আমাদের আলোর প্রতিফলনের যে ব্যাপারটা। তো প্রতিফলনের যদি ব্যাপারটা নিয়ে আমরা কথা বলতে যাই, প্রতিফলনের যে ব্যাপারটা ওইটা সবার প্রথম বলতে যাই, আমরা জানি যে প্রতিফলিত শব্দকে প্রতিধ্বনি বলে। প্রতিফলিত শব্দকে কি বলে? প্রতিধ্বনি বলে। তার মানে প্রতিফলন তখন কথাটা বলে, এই প্রতিফলন দ্বারা আমরা বুঝি, আমরা প্রতিফলন কখন বলি? প্রতিফলনকে আমরা বলি যে কোনো একটা কাজের মানে কোনো একটা কাজ করলাম, ওই কাজের যদি কোনো একটা কি আসে, রিপ্লাই আসে, যদি কি আসে রিপ্লাই আসে, প্রতি উত্তর আসে, কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আলোর প্রতিফলন সেটা যে একটা আলো যাবে ওইটার থেকে আবার নিশ্চয়ই কিছু একটা ফিরে আসবে, কথা কি বোঝা যাচ্ছে? তো বলা হচ্ছে যে প্রতিফলন সেটা যেখানে আলো যা যাবো তাই আসবে, আলো যা যাবো কি তাই আসবে। এখন আলো কোথায় থেকে কোথায় যাবে? আলো কোথা থেকে কোথায় যাবে? তো আমাদের বলা হচ্ছে যে ধর এটা একটা মাধ্যম আর এটা একটা মাধ্যম, কিন্তু আলো রশ্মি এই একটা মাধ্যম থেকে যাই আবার সেটা আবার কি হয়েছে ফিরে আসছে, কিন্তু এই মাধ্যমে কিন্তু সে যায় নাই, পুরোপুরি একটা মাধ্যমে আছে। এখন মাধ্যম বলতে আমরা কি বুঝি? সাধারণত আমরা যে মাধ্যমে আছি সেটা হলো কি মাধ্যম? বায়ুর মাধ্যম। মাছ যে মাধ্যমে থাকে সেটা হলো কি মাধ্যম? পানির মাধ্যম। কথা কি বোঝা গেছে? তো তাহলে মাধ্যমটা কি আলাদা আলাদা, এটা নির্ভর করে যে ঘনত্বের উপর। কিসের উপর? ঘনত্বের উপর। আমাদের যেটা বায়ু, ঠিক আছে, এই বায়ুতে যে আমরা থাকি এটা বায়ুর ঘনত্ব একরকম, পানিতে যারা থাকে পানির ঘনত্ব একরকম, তো ঘনত্ব অনুযায়ী মাধ্যমগুলো কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। কথা কি ক্লিয়ার? তাইলে আমাদের যে মাধ্যম যেটা বায়ু মাধ্যম, আলো রশ্মি যায় আবার সেটা যদি ফিরে আসে, সেটা যদি কি হয় ফিরে আসে, ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমরা প্রতিফলন হিসেবে ধরে নিই। যা আলো রশ্মি যখন এক মাধ্যম থেকে আর মাধ্যমে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মাধ্যমের বিভেদ তল গেছে সেটা আবার পুনরায় ফেরত আসে। তাহলে মাধ্যমের বিভেদ তল কোনটা? এই দুটো মাধ্যমে যেখানে যে আঘাতপ্রাপ্ত হয়ে কি হয়েছে ফিরে আসছে, এটা বলে মাধ্যমের বিভেদ তল। তাহলে মাধ্যমের বিভেদ তলে নিশ্চয়ই কোনো একটা বাধা আছে, ওই বাধাটাকে বলে আমরা সিলভারিং বা গিয়া প্যারা লাগানো। কথা কি বোঝা গেছে? এখন আমাদেরকে বলতেছে প্রতিফলনের যে ব্যাপারটা ঘটে এটা সাধারণত কোথায় ঘটে? সেটা সাধারণত মাধ্যমের বিভেদ তলে ঘটে। যেমন আমি যদি পানিতে লাইট মারি দেখবো যে কিছু আলো উঠে গেছে, তাহলে পানি একটা মাধ্যম, কিন্তু তার ওই মাধ্যম অনুযায়ী পানির কি হইতেছে, তুই যদি দেখো যে পানির ভিতরে কিন্তু কিছুটা আলো যাচ্ছে, তখন কিন্তু আবার আলাদা আলাদা হিসাব আছে, কিন্তু তারপরে একটা পৃষ্ঠ আছে, যে পৃষ্ঠ থেকে বাধাটা সেটা কি হইতেছে চলে আসতেছে, আলোটা চলে আসতেছে। তুই গ্লাসে মারলে দেখবি কিছু আলো ভিতরে ঢুকবে, আবার কিছু আলো বেরিয়ে আসবে। কথা কি বোঝা গেছে? তো ভিতরে ঢুকতেছে, তার মানে যেমন ওই ভিতরে ঢুকার কারণ কি? নিশ্চয়ই ওই জায়গাতে কোনো একটা গিয়া জিনিস খোলা আছে, মাধ্যমটাকে বদ্ধ করা হয়নি। আমরা ওইটা নিয়ে কথা বলতেছি যেখানে আমাদের মাধ্যমটা গিয়া একদম মানে মাধ্যমটা বিভেদ তল হিসেবে কাজ করতেছে, যে আরেকটা মাধ্যমের সাথে আরেকটা মাধ্যমের কোনো সম্পর্কই নাই। কথা ক্লিয়ার? তাইলে আমরা এটা বলি যে সবচেয়ে উত্তম উদাহরণ হলো গিয়া আয়না, যেখানে আমাদের যেটা আমাদের মানে ব্যাপারটা এরকম যে তুই একটা ভালো আয়না থেকে যদি তাকাস তো স্যারে দেখা যাবো, আয়নার ভিতরে আবার ঘুরে গিয়ে দেওয়া যায় না, ঠিক আছে, ও কারণ ঘুরে দেওয়া গেলে তো দেখা যাবে যে তোর নাকের নিয়ে দিয়ে ঘুরে গিয়ে দেওয়া যায়, ঠিক আছে, ওটা তো আয়নার দোষ, তো ভালো আয়না লস নাই। তো ভালো আয়না হলে সেটাতে কি হবে, তুই সুন্দর মতো তোকে কি করতে পারবি, তুই দেখতে পারবি। কথা কি বোঝা গেছে? তো এখন আমাদেরকে বলতেছে যে এই যেটা আমরা প্রতিফলনের কথা বলতেছি, প্রতিফলনটা বলতেছে যে দুই প্রকার।
প্রতিফলনটা কয় প্রকার? দুই প্রকার। একটা নাম হলো নিয়মিত প্রতিফলন, একটা নাম হলো ব্যর্থ প্রতিফলন। একটা নাম হলো কিয়া নিয়মিত প্রতিফলন, একটা নাম কিয়া ব্যর্থ প্রতিফলন বা অনিয়মিত প্রতিফলন বা কিয়া অনিয়মিত প্রতিফলন। এখন তো তারা নিয়মিত প্রতিফলন আর অনিয়মিত প্রতিফলনের মধ্যে পার্থক্য কি একটু সহজ দিচ্ছি। নিয়মিত প্রতিফলন, ব্যর্থ প্রতিফলন। এখন নিয়মিত ব্যর্থ এই দুটোর ভিতরে ইয়াটা কি পার্থক্য কি? বেসিক্যালি আমাকে বলা হচ্ছে যে আলোক প্রতিফলনের দুটো সত্য আছে, ওই সত্য বা দুটো সূত্র, ওই সূত্র দুটো যারা মেনে চলবে তারা নিয়মিত, যারা মেনে চলবে না তারা অনিয়মিত। এখন একটা চলতেছে একটা চলতেছে না, এটা বলে লাভ নেই, দুইটাই চলতে হবে, সূত্র দুটাই মেনে চলতে হবে। এখন সেটাকে এরকম তাই আমার সূত্র দুটো বলতেছে এইভাবে যে, তো আমাদের ধর এটা হলো মাত্রার বিভক্ত, আমরা বলতেছে যে আপতিত রশ্মি, এটা আপতিত রশ্মি, এটা হলো প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি একই এবং অঙ্কিত বিলম্ব, এটা হলো অঙ্কিত বিলম্ব, এরা একই সমতলে অবস্থান করবে। আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি কোথায় অবস্থান করবে? একই সমতলে অবস্থান করবে, ঠিক আছে? তাহলে এটা হলো কি আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অঙ্কিত বিলম্ব সমতলে অবস্থান, এটা হলো এক নম্বর সূত্র। দুই নম্বর সূত্র হলো যে আপতন কোণ I এবং প্রতিফলন কোণ R এই দুটো কোণ কি হবে? সমান। আপতন কোণ I এবং প্রতিফলন কোণ R এই দুটো কি হবে? সমান হবে। তাহলে I কোণ সমান কত? R কোণ। এই এটা হলো 2 নম্বর সূত্র। তাহলে এখন এই সূত্র দুটো যারা মেনে চলবে তারা হলো নিয়মিত প্রতিফলনের উদাহরণ, যারা মেনে চলবে না তারা হলো ব্যর্থ প্রতিফলনের উদাহরণ, ঠিক আছে? তো নিয়মিত প্রতিফলনের উদাহরণ হলো দর্পণ। যে দর্পণ কাকে বলে? যেখানে আলো নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। আয়না, তুই এর কই দিতে না আছে আর মানে যেখানে আছে আর দেখা যাচ্ছে সেটাকে আয়না বলে, এটা বলা যাবে না, বলতে হবে যেখানে আলো নিয়মিত প্রতিফলন ঘটে তাকে আয়না বলে। এখন আলো নিয়মিত প্রতিফলন ঘটে তাকে আয়না বলে, এই কথাটা দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে যে নিয়মিত প্রতিফলন সত্যগুলো তোরা জানতে হবে। তার মানে তোরা এমন কোনো ব্যক্তিকে বলতে হবে যে আবার নিয়মিত প্রতিফলন সত্যগুলো জানে, কথা কি বোঝা গেছে? তাহলে এখন নিয়মিত সত্য কি? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অঙ্কিত বিলম্ব একই সমতলে অবস্থান করবে, আপতন কোণ সমান কি কোণ? প্রতিফলন কোণ, ঠিক আছে? তার মানে একটা কোণ যে মানে একটা রশ্মি যে কোণ আপতিত হবে প্রতিফলিত হবে কি আবার একই কোণ। এখন ব্যর্থ প্রতিফলন উদাহরণ কি? যেমন ধর আমাদের যে সমুদ্র বা আমাদের যে পানির যে ঢেউ, এখানে যে সূর্যের আলোগুলো যে পড়ে, এই সূর্যের আলোগুলো কি সূর্যের আলোগুলো তার আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি কি এগুলো কি হয় না, মানে একই কোণ তারা মেনটেন করতে পারে না, অর্থাৎ আপতন কোণ আর প্রতিফলন কোণের এটা কি হয় না, প্রপারলি হয় না। এখন আমাদেরকে যেহেতু আলো নিয়মিত প্রতিফলনের কথা বলা হয়ে গেছে আর নিয়মিত প্রতিফলনের উদাহরণকে দর্পণ বলা হয়েছে, তাই আমাদের এখন এই পুরো চ্যাপ্টারটা সম্পূর্ণ হবে কি নিয়ে? দর্পণ নিয়ে। সেটা কি হবে? দর্পণ নিয়ে। এই দর্পণকে আমাদেরকে বলা হচ্ছে দুই ভাগে ভাগ করেছে। দর্পণকে কয় ভাগ করেছে? দুই ভাগে ভাগ করেছে। একটা হলো সমতল দর্পণ আর একটা হলো গোলীয় দর্পণ। একটা হলো সমতল দর্পণ আর একটা হলো গোলীয় দর্পণ। এই সমতল দর্পণ কোনটা? দেখ, সমতল দর্পণ হচ্ছে এইটা। তো এই সমতল দর্পণ সম্পর্কে আমাদেরকে দুইটা ঘটনা আছে। একটা নাম হলো বিন্দু বস্তুর জন্য, আর একটা হলো কিসের জন্য? বিন্দু বস্তু। আর একটা হলো গিয়া যে তোর জাস্ট মানে যে মানে দুইটা বস্তুর জন্য, একটা হলো বিন্দু বস্তু আর একটা হলো বস্তু। তো বস্তু বলতে আমরা কি বুঝি? সেটা আমরা যে কোনো একটা গিয়া আমরা বস্তু দিতে পারি, ঠিক আছে? কিন্তু একটা পানির ফটো বস্তু, কিন্তু পানির ফটোটাকে আমরা ধর বিন্দু বস্তু হিসেবে চিন্তা করবো, কথা কি ক্লিয়ার? এখন দেখ, এই যে এটা একটা বিন্দু বস্তু, এই বিন্দু বস্তু এটা হলো একটা এম প্রাইম, একটা গিয়া সমতল দর্পণ। এই সমতল দর্পণ এখানে আমি সিলভারিং বা প্যারা লাগাই দিলাম, কি দিলাম? সিলভারিং বা প্যারা লাগাই দিলাম। এইখান থেকে আলোক রশ্মি কি হবে? সোজা সোজা কি হবে? এই যে দর্পণে পড়বে, সে যেভাবে আসছে আবার সেভাবে কি হবে? ফিরে যাবে। কেন ফিরে যাবে? এখান থেকে বলার সময় আমি আলোর কিছু বৈশিষ্ট্য বলে দিব যেগুলো পড়েন। সেটা কি? আলো সবসময় সরল রেখা চলে। আলো সবসময় কিভাবে চলে? সরল পথে চলে। আলো সরল পথে চলে, এটা হলো 1 নম্বরে, ঠিক আছে? আলো কখনো কখনো তরঙ্গের নিয়ম, আবার কখনো কখনো কোণার নিয়ম আচরণ করে। কখনো কখনো কিসের নিয়ম? তরঙ্গের নিয়ম, আবার কখনো কখনো কি কোণার নিয়ম আচরণ করে। এখন তরঙ্গ নিয়ে আচরণ করলে কিভাবে তরঙ্গ নিয়ে আচরণ করে? কারণ আলো যে কোনো পথে যে কোনো মাধ্যমে চলতে পারে, শব্দ যে কোনো মাধ্যমে গিয়ে আনে মানে চলতে পারে না, শব্দের এক মাধ্যমে। যেমন শূন্য মাধ্যমে শব্দের ব্যাগ কিন্তু কি শূন্য, শূন্য মাধ্যমে শব্দের ব্যাগ শূন্য, কিন্তু শূন্য মাধ্যমে আলোর ব্যাগ আছে, কথা বোঝায়? সেটা 3 × 10⁻⁷, কথা কি ক্লিয়ার? তাইলে এই যে এই জায়গাতে হলো কি শব্দ আর এই যে আলোর ভিতরে পার্থক্য। এখন কণার মতো কিরকম? যেমন তার একটা জিনিস এভাবে টপকে আবার উপরে উঠতেছে, কথা কি বোঝা যাচ্ছে? তরঙ্গ গতি কমতে পারে না, এটা কণার ক্ষেত্রে এটা ঘটে, কথা কি ক্লিয়ার? তাহলে এই যে কণার মতো আবার কি করছে? আচরণ করছে, কথা কি ক্লিয়ার? এখন দেখ, এই যে এই আলো প্রশিসে যেভাবে আসছে সেভাবে কি আবার ফেরত আসছে, ওই যে আলো যে সরল পথে চলে, এটি হলো এটার একটা প্রমাণ। আবার আলো যে বাড়িকে আবার যে ফেরত আসছে, এটা আবার কি কণার একটা বৈশিষ্ট্য কিন্তু এটা, ঠিক আছে? তাইলে এখন আলো সম্পর্কে আমরা এই যে কথা বলতে বলতে আমরা এই বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে জানবো। এখন আলোকে এবার আমি যদি তির্যকভাবে ফেলাই, খুব ভালো করে দেখ, আলো এটা এই ধরনের যে ও একটা বিন্দু বস্তু, ওকে কি বলতেছি? বিন্দু বস্তু। এটা একটা বিন্দু বস্তু। ও থেকে
এম এম প্রাইম ধর মানে ধর এটা ধর যে ও এটা ওই পথে আসছে আবার এও পথে ফিরে গেছে কি বলতেছি এও পথে আসছে এই ওই পথে আসছে এও পথে ফিরে গেছে ওই পথে আসছে এও পথে কি হইছে ফিরে গেছে কোথায় এম এম প্রাইম ধর মানে আপতিত হইছে কিভাবে আপতিত হইছে লম্বভাবে আপতিত হইছে এম এম প্রাইম ধর মানে কি ওই লম্বভাবে আপতিত হয়ে এও পথে কি হইছে ফিরে গেছে তো কি শরীর খারাপ লাগে আরেকটা হলো বলছি ধর এই যে ওই ধর এটা কি বললাম ধর ওয়ার কি বলতেছি ওয়ার হ্যাঁ এম এম প্রাইম ধর মানে তির্যক ভাবে আপতিত হইছে ওয়ার পথে আপতিত হয়ে ধর আরএস পথে ফিরে গেছে আরএস পথে কি হইছে ফিরে গেছে কথা কি বোঝা যাচ্ছে এখন আমরা একটা কথা বলছিলাম সেটা কি আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি এবং আবদ্ধন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এক সমান্তরাল অবস্থান করে এখন আমি যদি এখানে একটা অঙ্কিত অভিলম্ব টানতে চাই একটা অঙ্কিত অভিলম্ব টানলাম একটা কি টানলাম অঙ্কিত অভিলম্ব টানলাম ঠিক আছে অঙ্কিত অভিলম্ব টানলে এখান থেকে অঙ্কিত অভিলম্ব টানলে আমাদের যে যে ধর যে এখানে একটা কিসের সৃষ্টি হয়েছে এই যে এটা ছিল একটা আপতন কোণ তাহলে আপতন কোণের এখানে একটা আয়তন সৃষ্টি হয়েছে ঠিক আছে আবার এখানে একটা কি কোণ ধর যে এই যে অঙ্কিত অভিলম্বকে দিলাম ধর আরএন বললাম তাহলে এই যে এটা যে প্রতিফলিত রশ্মি প্রতিফলিত রশ্মির সাথে অঙ্কিত অভিলম্বের একটা শেষ কোণ সেই কোণটাকে বলে কি কোণ প্রতিফলিত কোণ আর এই যেটা প্রতিফলিত কোণ এই আরএস এটাকে এনআরএস বলতেছি সেটা হলো কত আমাদের আই কোণ আর আর কোণটা সেম হবে আমার এখানে আকারে সেম হচ্ছে না কিন্তু এটা কি হবে একই হবে কথা কি বোঝা যাচ্ছে এখন আমি যেমনি কথাটা একটু আগে চলে আসছে এটা কিন্তু এত আগে আসবে না এখন ধর আমি এই যে প্রতিফলিত রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করতেছি এই প্রতিফলিত রশ্মিটা কি করতেছি পিছনে বর্ধিত করে ধর ওরা আই বিন্দুতে মিলিত হয় কি বিন্দুতে মিলিত হয় আই বিন্দুতে তাহলে আই বিন্দুটা হলো ও বিন্দুর ও যে বিন্দু বস্তু এই বিন্দু বস্তুটা কি একটা বিম্ব বা প্রতিবিম্ব বিম্ব বা কি প্রতিবিম্ব কথা কি বোঝা যাচ্ছে অর্থাৎ তুই যে আয়নাতে যা ওকে দেখতেছস ওটা আই হিসাবে কি হচ্ছে আবির্ভূত হচ্ছে কথা কি ক্লিয়ার আমি যে আইটা দেখতেছি এই যে এম এম প্রাইম দর্পণে এই দর্পণটাতে ওটা মূলত আই হিসাবে কি হচ্ছে আবির্ভূত হয়েছে আর এখানে আমি আরেকটা জিনিস দেখতেছি যে এর দূরত্ব যা আই এর দূরত্ব কি তা অর্থাৎ আমার বস্তুর দূরত্ব এটাকে বলে ইউ আমার বিম্বের দূরত্ব বলে যে ভি এখানে বিন্দুর দূরত্ব আর বস্তুর দূরত্বটা কি সেম তাহলে সমতল দর্পণ হলো সেটা যেখানে বস্তুকে ঠিক যতটুকু দর্পণের সামনে রাখা হয় বিম্ব ঠিক তার ততটুকু পিছনে ঘটে কথা কি বোঝা যাচ্ছে বস্তুকে দর্পণের ঠিক যতটুকু সামনে রাখা হয় বিম্ব ঠিক তার ততটুকু পিছনে গঠিত হয় ঠিক আছে তাহলে বস্তুর দূরত্ব আর বিম্বের দূরত্ব এখানে কি সমান বস্তুর দূরত্ব বিম্বের দূরত্বটা সমান আপনাদের কি বোঝা গেছে আল্লাহর মতে জি আচ্ছা এবার এভাবে চিন্তা করো সেটা হলো যে ইউ আর ভি তো একই দূরত্বে অবস্থান করতেছে এটা আমরা বুঝলাম এবার হলো যে জ্যামিতিক কথাবার্তা আছে এখানে জ্যামিতিক কথাবার্তা বলে কিরকম এখানে দুইটা ত্রিভুজ গঠিত হয়েছে একটা ত্রিভুজের নাম হলো ও আর এ ত্রিভুজ ও আর এ ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ আরেকটা ত্রিভুজ হলো ধর যে আর আই এ ত্রিভুজ এটা একটা কি সমকোণী ত্রিভুজ যেখানে দুইটাতে কি কোণ এই কোণটা সমকোণ তো এইখানে যদি আমরা কথা বলতে যাই ত্রিভুজ ক্ষেত্রে আমরা সবার প্রথমে কি দেখতেছি ত্রিভুজের সবার প্রথমে আমরা দেখতেছি যে আমাদের যে ওএ কই আমাদের যে এ আরটা দুইটা বাহু এ আরটা হলো দুইটার ক্ষেত্রে কি সাধারণ বাহু এই সরি আই আরটা এ আরটা হলো কি দুইটার ক্ষেত্রে কি বাহু সাধারণ বাহু অর্থাৎ দুইটা ত্রিভুজের সাধারণ বাহুকে কি বলা হয় এ আর বলা হয় দুইটা ত্রিভুজের সাধারণ বাহুকে কি বলা হয় এ আর বলা হয় দিলাম না এরপরে আমাদের এখানে কি করতেছে আমাদের এখানে তো যেটা এই যে এই যেটা এখানে যে এ কোণ যেটা এ কোণটা হলো কি কোণ এই কোণকে আমি যদি সুন্দর করে বলতে চাই ও এ আর কোণ আবার এখানে হলো যে তো ধর আই এ আর কোণ এই দুইটা ক্ষেত্রে এই কোণটা হলো কি কোণ সমকোণ দুইটা ক্ষেত্রে কোণটা কি কোণ সমকোণ বললাম না এখন বুঝেন নে কোণীয় এডো বিগেডো মানে বলে গেছে আচ্ছা এটা কোনো সমস্যা নেই অন্য লিখে দিয়েছি আমরা কি বলবো একটু বুঝে নিবে একটু পোলা বুঝে নিস ঠিক আছে এটা আচ্ছা বুঝলি না তো এটা বলো এখন দেখ এখানে এই কোণ আর এখানে এই কোণ জুড়ে কি কোণ সমকোণ এখন তুই এবার এখানে আরেকটা জিনিস দেখ সেটা হলো আমরা এখান থেকে চিত্র আঁকার পর আমরা দেখতেছি ওই তোর যে মানে না সরি আমাদের এখানে এই কোণটা কি সমান এই কোণটা সমান না আবার দুইটার ক্ষেত্রে এই কোণটা তো সমান যে সমকোণ আবার এই বাহুটা যেটা আমরা যেটাকে আমরা যদি বলি যে লম্ব বলি ওই বাহুটা আবার কি দুইটা ক্ষেত্রে কি একই বাহু না
তাহলে আমরা এখানে যেহেতু লম্বাটা একই, তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের যে দুইটা যে সমকোণ থেকে যে দুইটা বাহু সৃষ্টি হয়েছে অতিভুজ, ওই দুটো অতিভুজে কি আর সমান, অর্থাৎ আই আর সরি এই যে এখানে বলতে ওয়ান ওয়ান আর এখানে কি আই আর, এই দুটো বাহু কি আবার সমান সমান বাহু। কথা কি বোঝা যাচ্ছে? তাইলে কোন একটা ত্রিভুজে যদি কোনোভাবে ছয়টা জিনিস থাকে, মানে একটা ত্রিভুজে কি থাকে বাহু এবং কোণ থাকে, আর একটা ত্রিভুজ বাহু এবং কোণ থাকে। তো দুইটা ত্রিভুজের ভিতরে যদি কোনোভাবে ছয়টা জিনিসের ভিতরে কয়টা জিনিস, ছয়টা বাহু, তিনটা বাহু আর তিনটা কোণ, তিনটা বাহু আর তিনটা কোণ, এই ছয়টার ভিতরে তুই যদি কোনো না কোনোভাবে তিনটা প্রমাণ করতে পারো যে সমান, তাহলে বাকিগুলো কি হয়ে যায়, সমান হয়ে যায়। কথা কি বোঝা গেছে? এটা হলো যে সর্বসমতা ত্রিভুজের উপপাদ্যের ভিত্তিতে আমরা বলতে পারি যে কোনোভাবে যদি আমরা ত্রিভুজের তিনটা কোণ এবং তিনটা বাহুর ভিতরে যে কোনো তিনটা, মানে টোটাল ছয়টা উপকরণের ভিতরে তিনটাকে যদি আমরা সমান করতে পারি, তবে বাকি তিনটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতেছি যে আমাদের দুইটা বাহু আর একটা কোণ সমান, যেটাকে আমরা বলতে পারি বাহু কোণ বাহু উপপাদ্য। কি বলতে পারি? বাহু কোণ বাহু উপপাদ্য। আর এই বাহু কোণ বাহু উপপাদ্য ভিত্তিতে আমরা যদি এই দুইটা ত্রিভুজকে আমরা যদি সমান বলতে পারি, তাহলে আমরা এটাও বলতে পারি যে এই ত্রিভুজের প্রত্যেকটা কোণ আরেকটা ত্রিভুজের কোণের সমান, এই ত্রিভুজের প্রত্যেকটা বাহু অপর ত্রিভুজের বাহুর কি সমান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের যেটা ওএ বাহু আর আমাদের যেটা এই কত এ আই বাহু, এই দুইটা বাহু কি সমান। যদি দুইটা বাহু যদি সমান হয়, তাহলে ও থেকে দূরত্ব যা, এ থেকে এই দূরত্ব কি তা। তাহলে এখান থেকে আমরা জ্যামিতিকভাবে প্রমাণ করতে পারলাম যে বিম্বের দর্পণের ঠিক যতটুকু সামনে বস্তু থাকবে, বিম্ব ঠিক ততটুকু কি হবে, পিছনে গঠিত হবে। কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে কিনা? এখন এখান থেকে আরেকটা জিনিস আছে, সেটা কি? সেটা হলো যে না, এটা এইখান থেকে আসে না, এটা হলো পরেরটা থেকে আসে। এখন এটা তো বোঝা গেছে না, এটা হলো কিসের জন্য? বিন্দু লক্ষ্যবস্তুর জন্য। এটা কার জন্য? বিন্দু লক্ষ্যবস্তুর জন্য ঘটনা। ঠিক আছে, এটা হলো যে অনেকগুলো বিন্দু নিয়ে একটা লক্ষ্যবস্তু তৈরি হয়েছে। ঠিক আছে, এই লক্ষ্যবস্তু থেকে আলোক রশ্মি যেমনি আসছে তেমনি আবার কি হয়েছে, ফেরত হয়েছে। বললাম যে আমরা এটাকে ও একটা লক্ষ্যবস্তু, ও একটা কি লক্ষ্যবস্তু। আবার যথারীতি এম এম প্রাইম দর্পণে কি করছি, আপতিত করছি। এম এম প্রাইম দর্পণে কি করছি, আপতিত করছি। এই বিন্দু লক্ষ্যবস্তু যে ওতে এ থেকে একটা আলোক রশ্মি ধর, সেটাকে আমরা বলতেছি এবি, আর ও থেকে একটা আলোক রশ্মি যেটাকে আমরা ধর ওএম। এবিটা বি পথে ফিরে গেছে, ওএমটা এম পথে কি হয়েছে, ফিরে গেছে। ঠিক আছে, আর আমাদের দুইটা আলোক রশ্মি তির্যকভাবে ও থেকে ধর ওএস যেটা এসি পথে ফিরে গেছে, এ থেকে ধর যে এসি যেটা ধর এই সিডি পথে ফিরে গেছে। তাহলে এটা আবার আলোক রশ্মি, এটা প্রতিফলিত যেখানে, এই আলোক রশ্মির প্রতিফলিত কোন দিকে, এইদিকে। কথা কি ক্লিয়ার? এখন যদি আমি এই যে রেখাগুলো অর্থাৎ ওএম রেখা, এদেরকে যদি আমি পিছনের দিকে ওএম রেখাকে পিছনের দিকে বর্ধিত করি, আবার যদি এই যে পিছনের দিকে বর্ধিত করি, আবার এই এখান থেকে আরেকটু সময় কত ওএস না, ওএসকে যদি আমি যদি পিছনের দিকে বর্ধিত করি, আবার এখানে এবিকে যদি আমি যদি পিছনের দিকে বর্ধিত করি, আবার সিডিকে যদি আমি যদি পিছনের দিকে বর্ধিত করি, তাহলে আমরা দেখবো যে এইটা এমন বিন্দুতে মিলিত হয়েছে যেখান থেকে লম্বা টানলে এখান থেকে যে দূরত্বটা, এখান থেকে যে দূরত্ব, এই দুটো দূরত্ব কি হবে, সমান হবে। আবার এ ওর যেটা দৈর্ঘ্য অর্থাৎ এ ওর যেটা উচ্চতা, আবার এখান থেকে ধর এটাকে বললাম ধর আই এইচ এর উচ্চতা কি হবে, সেম হবে। কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে কিনা? তাহলে এই লক্ষ্যবস্তুর জন্য এখান থেকে অর্থাৎ, কারণ লক্ষ্যবস্তু যে বিন্দু বস্তুর মতো আচরণ করতেছে, কারণ লক্ষ্যবস্তু নিজেই তো অনেকগুলো বিন্দু সমানে গঠিত হয়েছে। কথা কি ক্লিয়ার? তাইলে ঠিক এই কারণে আমাদের এই লক্ষ্যবস্তুকে আমি দর্পণে ঠিক যতটা সামনে রাখছি, বিম্ব ঠিক ততটা আবার কি হয়েছে, পিছনে গঠিত হয়েছে। এই বস্তুর উচ্চতা যতটুকু, এই বস্তুর উচ্চতা কি ততটুকু। তাই এখন এইখানে যাই আমাদের শুধু দূরত্ব নিয়ে কথা বললে আর হচ্ছে না, শুধু ইউ আর বি কথা বললে হচ্ছে না, এখান থেকে আরেকটা জিনিস যুক্ত হয়েছে, সেটা হলো বিন্দুর, যেটা হলো বস্তুর দৈর্ঘ্য এবং কি বিম্বের দৈর্ঘ্য। তাহলে বস্তুর দৈর্ঘ্যকে আমরা বলবো এল, আর বিম্বের দৈর্ঘ্য আমরা বলবো কি এল প্রাইম। আর বিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্য কি এখানে সমান। আর বিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্য এখানে, বিম্বের দৈর্ঘ্য এখানে। বিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের যে ভগ্নাংশের যে সম্পর্ক বা অনুপাতের যে সম্পর্ক, এটার নাম হলো বিবর্ধন। এটার নাম কি? বিবর্ধন। এটার নাম কি? বিবর্ধন। আমাদের পরীক্ষা আসতে পারে বিবর্ধন কাকে বলে। বিবর্ধন দুই ধরনের, একটা নাম হলো রৈখিক বিবর্ধন, আর একটা হলো বিবর্ধন। বেসিক্যালি আমাদের এই যে সমতল দর্পণে যে বিবর্ধনের কথা আমরা বলি, এটার নাম হলো রৈখিক বিবর্ধন। কিন্তু রৈখিক বিবর্ধন বিবর্ধন সেম কথা।
কথা কি বোঝা যাচ্ছে? রৈখিক বিবর্তন আর বিবর্তন কি কথা? সেম কথা। আমার লক্ষ্যবস্তু এবং বিম্বের দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্তন বলে। বিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাত কি বলে? বিবর্তন বলে। এখন বিবর্তন এটা একটা সমজাতীয় রাশির অনুপাত, কারণ এখানেও মিটার একক, এখানেও কি একক মিটার। তাহলে দুইটা মিটারকে একটা মিটার আর একটা মিটার দ্বারা কি হবে? ভাগ যাবে না? ভাগ যাবে তো। তাহলে এটাকে কি বলে? এটার মানে কোন একক নাই, এটার কি বলে? কোন একক নাই। তাহলে এই জায়গাতে আমাদের m এর মান কত হবে? m এর মান 1 হবে। m এর মান কি হবে? 1 হবে। আবার m মানে শুধু যে এটা যে ব্যাপারটা তা না, m মানে কিন্তু আবার এটো u/v। m সমান আবার কি? সরি v/u, v/u। m সমান আবার কি? v/কত? u। এটাও কিন্তু বিবর্তন। কথা কি বোঝা যাচ্ছে? তবে সমতল দর্পণে m শুধু l'/l কাজ করে। l' কি কাজ করে? l কাজ করে। কিন্তু পরীক্ষায় প্রশ্ন হইতে পারে যে 50 মিটার সামনে, ঠিক আছে, একটা সমতল দর্পণের থেকে একটা বস্তুর দূরত্ব 50 মিটার, তার বিম্ব কতটুকু দূরে গঠিত হবে, ঠিক আছে, বা বিম্বের দূরত্ব কত হবে? 350 মিটার। যতটুকু বস্তু যতটা দূরত্ব সামনে থাকবে, বিম্ব তত দূরত্বে কি হবে? পিছন হবে। কথা কি বোঝা যাচ্ছে? আর কথা কি বুঝছেন আল্লাহর মতে? আচ্ছা, পারা যাবে ইনশাআল্লাহ, কথা না? এখন দেখ, তাহলে এটুকু তো ক্লিয়ার আল্লাহর মতে হয়ে গেছে না? আচ্ছা, তাহলে সমতল দর্পণ ধরিয়া সমতল একদম পাঠ করে নিই আমি তোর বলি, মানে আমরা যেটা করছি এটা হলো আলোর প্রতিফলনটা ধরবি। পাঠ প্রথম 8.1 আলোর প্রকৃতি ভাষার যে এটা খুব ভালো করে পড়বি। 8.2 আলোর প্রতিফলন খুব ভালো করে পড়বি। 8.3 আয়না বা দর্পণ এটা খুব ভালো করে পড়বি। তারপরে প্রতিবিম্ব এটা খুব ভালো করে পড়বি, ঠিক আছে। অর্থাৎ 8.3.1 পর্যন্ত তোদেরকে করা হয়েছে। 8.3.1 পর্যন্ত করা হয়েছে। এখন আবার মানে এতক্ষণ যা বলছি আর কি, এখন আবার আমরা গোলীয় দর্পণে যাবো। তখন কোথায় যাবো? গোলীয় দর্পণে। তো গোলীয় দর্পণে যদি আমরা যাই, গোলীয় দর্পণ হলো দুই ধরনের। গোলীয় দর্পণ কয় ধরনের? দুই ধরনের। একটা নাম হলো উত্তল দর্পণ, একটা নাম হলো কি? অবতল দর্পণ। একটা অবতল দর্পণ, একটা কি দর্পণ? উত্তল দর্পণ। একটা উত্তল দর্পণ, একটা কি দর্পণ? অবতল দর্পণ। তাহলে এই ব্যাপারটা কিভাবে বুঝছি? এটা একটা কি? এটা ধর একটা গোলীয় দর্পণ। কথা কি ক্লিয়ার? এটা একটা গোলীয় দর্পণ। তো আমি যদি এটা যদি মুছে ফেললে এখানে আমাদের দুটো সাইড আছে। একটা সাইড হলো দর্পণের বাইরের দিক, একটা সাইড হলো দর্পণের ভিতরের দিক। তোরা তো বুঝছস, আমি যে গোলকের অংশ বিশেষটা কেটে নিছি, এটার ভিতরের দিক কোনটা, বাইরের দিক কোনটা? আমার বলছে এ আর বি। ভিতরের দিক কোনটা? এ না বি? এ। এটা কি বুঝছস তোরা? বুঝছস কিনা এটা? আর বাইরের দিক কোনটা? বি। তাহলে ভিতরের দিক কোনটা? এ। বাইরের দিক কোনটা? বি। তাইলে যেটা বাইরের দিক, যেটা কি দিক? বাইরের দিক, এটার বলে উত্তল সাইড। এটার কি সাইড বলে? উত্তল সাইড। যেটা ভিতরের দিক সেটা কি বলে? অবতল সাইড। বুঝা গেছে? তার মানে আমরা যখন বলবো যে উত্তল দর্পণ অবতল দর্পণ বলবে, আমার এই উত্তল দর্পণ বলা মানে হলো যে আমার উত্তল দর্পণ যখন বলতেছে মনে করবি উত্তল দর্পণ বলা, উত্তল দর্পণ যখন বলতেছে মনে করবি অবতল পৃষ্ঠে প্যারা লাগাই দিছে। আলো কাজ করবে কোন পৃষ্ঠে? উত্তল পৃষ্ঠে। কথা বোঝা গেছে? তাহলে এটা উত্তল দর্পণ। আর আমরা যদি বলে যে অবতল দর্পণ, তাহলে উত্তল পৃষ্ঠে কি করছে? প্যারা লাগাই দিছে। আর ভিতরেটা হলো কি দর্পণ? মানে ভিতরে আলো আসবে, তাহলে এটা হলো অবতল দর্পণ, ঠিক আছে। এখন এই দর্পণগুলোর ক্ষেত্রে কিছু সংজ্ঞা আছে, ওই সংজ্ঞাগুলো জানতে হবে। ওই সংজ্ঞাগুলা পরে আলোর কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে দর্পণগুলোর ক্ষেত্রে, ওইটা জানতে হবে। ওই জিনিসগুলো জানলে আমাদের জন্য এটা সহজ। তাহলে আমাদের কি কি বৈশিষ্ট্য জানবো? সবার প্রথমে আমাদেরকে দর্পণের যে জিনিসটা বলা হয় সেখানে হলো দর্পণের মেরুবিন্দু। কি বলছি? দর্পণের মেরুবিন্দু। দর্পণের কি বিন্দু? মেরুবিন্দু। তো দর্পণের মেরুবিন্দু মানে কি? আমাদেরকে বলা যে দর্পণের যে মানে তোর যে মানে দর্পণের যেটা মধ্যবিন্দু, দর্পণ যেটা কি বিন্দু? মধ্যবিন্দু, তাকে মেরুবিন্দু বলে। কিন্তু দর্পণের মধ্যবিন্দু মেরুবিন্দু বলে এই কথাটা যেরকম বলছে না, আবার এটা বলতেছে যে উত্তল দর্পণের ক্ষেত্রে সবচেয়ে বড় বিন্দুটাকে মেরুবিন্দু বলে, আর অবতল দর্পণের ক্ষেত্রে সবচেয়ে নিম্নের বিন্দুটাকে কি বিন্দু বলে? মেরুবিন্দু বলে। কথা কি বোঝা গেছে? কিন্তু যখন আমরা কাজ করবো সবসময় মধ্যবিন্দু নিয়ে এখানে কাজ করবো, এবং ওইটাই আমাদের উত্তল দর্পণ এবং অবতল দর্পণ দুইটার ক্ষেত্রে কি হিসেবে কাজ করবে? মেরুবিন্দু হিসেবে কাজ করবে। আমাদের মেরুবিন্দু যেটা সেটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। মেরুবিন্দু কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা প্রকাশ করা হয়। আপাতত তাহলে আমরা এটাই এখান থেকে শিখে নিলাম। তাহলে এখন আমাদের এখানে ধর যে এই যে দর্পণ, এটাকে আমরা বলতেছি mm' দর্পণ। আর mm' এটা যদি ভিতরে আমি যখন বাইরে পারে লাগাই দিছি, তাহলে এটা আমরা mm' একটা গিয়া
অবতল দর্পণ। আর এখানে এম 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 প্রাইম এটাকে কি দর্পণ? এটা একটা উত্তল দর্পণ। কথা কি বোঝা গেছে? এখন এই গোলীয় দর্পণটাকে যে কথা বলছি, গোলীয় দর্পণটা যে গোলকের অংশ বিশেষ, ওই গোলকের কেন্দ্রকে বলে বক্রতার কেন্দ্র। এই গোলীয় দর্পণটা যে গোলকের অংশ বিশেষ, ওই গোলকের কেন্দ্রকে বলে বক্রতার কেন্দ্র। ওই গোলীয় দর্পণটা যে গোলকের অংশ বিশেষ, সেটাকে কি বলে? বক্রতার কেন্দ্র। আর গোলীয় দর্পণ থেকে এই বক্রতার কেন্দ্র থেকে মেরুবিন্দু পর্যন্ত যে দূরত্বটা আছে, দূরত্বটাকে বলে বক্রতার ব্যাসার্ধ। এটা কি বলা হয়? বক্রতার ব্যাসার্ধ, যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। আর এই যে বক্রতার কেন্দ্রটা আছে, এই বক্রতার কেন্দ্র থেকে মেরুবিন্দু পর্যন্ত এটার যদি অক্ষ কল্পনা করা হয়, এই অক্ষকে বলা হয় প্রধান অক্ষ। এই অক্ষকে কি বলা হয়? প্রধান অক্ষ। এই অক্ষকে কি বলা হয়? প্রধান অক্ষ। কথা বুঝা গেছে? এখানে এটা কি বক্রতার কেন্দ্র, আর এটা হচ্ছে প্রধান অক্ষ। এখন আমাদেরকে এরপরে বলতেছে যে এখানে এই যেটা বক্রতার কেন্দ্র আর যেটা মেরুবিন্দু, ঠিক আছে, এর মাঝখানে একটা বিন্দু আছে। এই দুটোর মাঝখানে কি আছে? একটা বিন্দু আছে, যে বিন্দু দিয়ে সাধারণত আলোক রশ্মি প্রতিফলিত, মানে সাধারণত আলোক রশ্মি কি ঘটে? আলোক রশ্মি যতগুলো আছে সব আলোক রশ্মির হয় মিলন ঘটবে, নয় সেখান থেকে অপসৃত হচ্ছে। কথা কি বোঝা গেছে? দুইটা ঘটনা ঘটে। একটা হলো আলোদের ভিতরে অবিস্তৃত মানে অবিস্তৃত ঘটনা, আর একটা হলো গিয়া অপসারণের ঘটনা। এখন অবিসরণের ঘটনা যেটাকে আমরা অবিস্তৃত হচ্ছে বলে মনে হয়, আর অপসারণের ঘটনা যেখানে আমাদের অপসৃত হচ্ছে বলে মনে হয়, এই দুইটা যে বিন্দুতে ঘটে, ওই বিন্দুটা একটা, সেটা নাম হলো ফোকাস বিন্দু। সেটা নাম কি বিন্দু? ফোকাস বিন্দু। এই ফোকাস বিন্দু হলো এখানে, এই ফোকাস বিন্দু আমি এখানে দিলাম। আর এদের ক্ষেত্রে ফোকাস বিন্দুটা, এই যে ফোকাস বিন্দু যে এখানে ধরুন আমি এটাকে কি দিলাম? ফোকাস বিন্দু দিলাম। এই ফোকাস বিন্দুটা সাধারণত বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হয়। ফোকাস বিন্দু সাধারণত বক্রতার ব্যাসার্ধের কি হয়? অর্ধেক হয়। এই ফোকাস বিন্দু থেকে মেরুবিন্দু পর্যন্ত যেটা দূরত্ব, এটাকে বলে ফোকাস দূরত্ব। আর ফোকাস দূরত্ব f = r/2। ওই দূরত্ব f = কি? r/2। কথা কি বোঝা গেছে? বোঝা গেছে কিনা? আর ফোকাস বিন্দু থেকে মেরুবিন্দু পর্যন্ত যেটা দূরত্ব, এটাকে বলে ফোকাস দূরত্ব। আর ফোকাস দূরত্ব যেটাকে আমরা বলতেছি, এটাকে যদি আমরা একটা অক্ষ হিসেবে কল্পনা করি, এটাকে বলে ফোকাস তল। কি তল? ফোকাস তল। কথা কি ক্লিয়ার? তাহলে এখানে আমরা কয়েকটা সংজ্ঞা নিয়ে আলোচনা করে ফেলছি। এখন কথা হলো, আমাদের যে বিম্ব গঠন হলো, এই বিম্বটা তিনটা সূত্র মেনে গঠন হয়। আলোর এখানে কয়টা সূত্র আছে? তিনটা সূত্র আছে। দর্পণ যেটা আমাদের গোলীয় মানে অবতল দর্পণ, অবতল দর্পণের ক্ষেত্রে বলা হয় যে প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি আপতিত করা হয়, আবার বলতেছি, প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি আপতিত করা হয়, সেটা অবশ্যই প্রধান ফোকাস দিয়ে যাবে। তাহলে একটা কথা কি বলছি? প্রধান ফোকাস দিয়ে যদি কোনো আলোক রশ্মি আপতিত করা হয়, তবে সেটা অবশ্যই কোথায় দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে যাবে। অবতল উত্তল দর্পণের ক্ষেত্রে বলা হয় যে প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি কি করা হয়? আপতিত করে। রিমেম্বার, এটাকে কিন্তু বস্তুটা বাইরে থাকবে, বস্তুটা দর্পণের বাইরে থাকবে, এখানে কিন্তু বস্তুটা দর্পণের ভিতরে থাকবে। তাহলে আলোক রশ্মি যদি কি হয়? প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, তাহলে এটা কি হবে? প্রধান ফোকাস দিয়ে যাবে। কথা কি ক্লিয়ার? আবার প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি আপতিত করা হয়, তবে তার প্রতিফলনটা প্রধান অক্ষের সমান্তরালে হবে। আবার বলতেছি, প্রধান ফোকাস দিয়ে যদি আবার কোনো রশ্মি আপতিত করা হয়, তাহলে সেটা প্রধান অক্ষের সমান্তরালে কি হবে? প্রতিফলিত হবে। কথা কি বোঝা গেছে? তাইলে এখানেও ঠিক সেম নিয়ম, যে আমার যদি কোনো একটা আলোক রশ্মি যদি দেখি যে ও উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হচ্ছে, তাহলে মনে করবে সেটা নিশ্চয়ই প্রধান অক্ষের প্রধান ফোকাস কি হচ্ছে? আসছে বলে মনে হয় না, মূলত হারিয়ে যাচ্ছে বলে মনে হয় উত্তল দর্পণের ক্ষেত্রে। তবে এই সূত্রটা এটা দিছি কেন? বললাম ভাষাগত দিক দিয়ে, আর করার সময় এটা দেখানো যায়। এখন তাহলে আমাদের সূত্র তুলে গেছে, প্রধান অক্ষের সমান্তরালে ভালো হলে প্রধান ফোকাস দেবো, প্রধান ফোকাস দিয়ে ভালো হলে প্রধান সমান্তরালে দিয়ে যাবো। আরেকটা আলোক রশ্মি আছে, সেটা হলো বক্রতার কেন্দ্র দিয়ে ভালো। বক্রতার কেন্দ্র দিয়ে যেমন ভালো তেমন যাবো, বক্রতার কেন্দ্র দিয়ে যেমন ভালো তেমন যাবো, বক্রতার কেন্দ্র দিয়ে যেমন ভালো তেমন যাবো। এখন এই বক্রতার কেন্দ্র দিয়ে আলোক রশ্মি যাইবো, আবার আলোক রশ্মি আইবো, তাহলে বক্রতার কেন্দ্র থেকে দর্পণ পর্যন্ত একটা দূরত্ব আছে না? আছে না? এই দূরত্বকে যে একটা অক্ষ হিসেবে কল্পনা করেন, এই অক্ষগুলোকে বলে গুণ অক্ষ। অর্থাৎ এটা হলো প্রধান অক্ষ, এগুলো হলো কি অক্ষ? গুণ অক্ষ। কথা কি ক্লিয়ার? এগুলো কি বলা হয়? গুণ অক্ষ। তাহলে শেষ আল্লাহর মধ্যে কথাটা। তাহলে তিনটা সূত্র আমরা বুঝে গেছি। প্রধানকে সমান্তরালে ফালাইলে প্রধান ফোকাস দিয়ে যাবো, প্রধান ফোকাস দিয়ে ফালাইলে প্রধান সমান্তরালে দিয়ে যাবো, বক্রতার কেন্দ্র দিয়ে যাবে যেমন যাবো আবার তেমনে ফিরে আসবো। কথা কি বোঝা গেছে? এখন এই যে আমরা যে তিনটা সূত্র বলবো, এই তিনটা সূত্র এই দুটো দর্পণে ফলো করে। আর ফলো করে কি করে? তারা বিভিন্ন বিম্ব গঠন করে। কথা কি বোঝা গেছে? এই বিম্বগুলো নিয়ে আমরা আগামীকালকে ইনশাল্লাহ আলোচনা করব। আজকে এখন পর্যন্ত যা যা বলছি এতটুকুই মাথায় রাখেন। কথা কি বোঝা গেছে?